এবছর 2রা এপ্রিল এখান থেকে রওনা দিলাম এভারেস্ট অভিযানের জন্য। কাকুরবিটা হয়ে কাঠমান্ডু পৌঁছলাম 4ঠা এপ্রিল। 5 তারিখ আমরা লুকলায় গেলাম। লুকলা থেকে ট্রেক করে আমরা বেস ক্যাম্প পৌঁছে গেলাম 12 তারিখ এপ্রিলের। গত বছরের থেকে এবছর অনেকটা উৎসাহ বেশি নিয়ে রওনা দিয়েছিলাম। গত বছর ভেবেছিলাম যেটা হয় ভালোর জন্যই হয়, সাগরমাতা হয়তো আমাদেরকে চাইছে না, সেই হিসেবে ব্যাক করা। এবছর বেস ক্যাম্পে যাওয়ার পথে ওয়েদার, সুন্দর ওয়েদার, ঝকঝকে নীল আকাশ, অনেক আগে থেকে নামছে, যেখান থেকে ফার্স্ট এভারেস্টকে দেখা যায়, ভিউ পয়েন্ট, সেখান থেকে এভারেস্টকে দেখা। বেস ক্যাম্প অবধি সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে যাওয়া। 2014-এ আমরা বেস ক্যাম্প পৌঁছে গেছিলাম 10th এপ্রিল, এবার আমরা পৌঁছলাম 12th এপ্রিল। তুলনামূলক ঝকঝকে ওয়েদার থাকলেও এবার বরফের পরিমাণটা বেশি ছিল। বেস ক্যাম্পে গত বছর আমাদের যেখানে ক্যাম্প হয়েছিল সেখানেই ক্যাম্প লাগানো আছে। ইন্ডিয়ান আমরা 3 জন ছিলাম। বেস ক্যাম্পে পুজো হয় 19 এপ্রিল, কিন্তু 18 তারিখে আমরা একটা ভয়াবহ রাতের মধ্যে কাটাই। 18 তারিখ ডিনার করে টেন্টে যাওয়ার পর থেকে বেস ক্যাম্পে এত জোরে হাওয়া গত বছর আমরা পাইনি। গত বছর আমরা অ্যাভালাঞ্চের প্রচুর দেখেছি, আওয়াজ পেয়েছি, বেস ক্যাম্পে গ্লেশিয়ার ফাটার আওয়াজ পেয়েছি, কিন্তু এত হাওয়া যেটা আমরা শুনেছি ক্যাম্প 4-এ থাকে, সেই হাওয়াটা আমরা ক্যাম্প 4-এ কেমন শুনেছি, কিন্তু আমরা ফেস করলাম বেস ক্যাম্পে এত হাওয়া। রাত 3টে অবধি চলল প্রকৃতির এই তাণ্ডব। এক সময় মনে হয়েছিল যে টেন্ট শো আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে। পরের দিন আমাদের 19 তারিখ পুজো ছিল বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে পুজো দিয়ে নিয়ম হচ্ছে পুজো দেওয়ার পর আমরা ওপরে যাব। শেরপারদের সঙ্গে সেভাবে কথা হলো যে আমরা 24 তারিখ ক্যাম্প 1-এ যাব। একটু নিজেদেরকে একঘেয়েমি কাটানোর জন্য আমরা মাঝে একদিন গোরক্ষেপ কাটিয়ে আসলাম। তারপর যখন আমরা ফিরলাম 23 তারিখ না ঠিক হয়ে আমাদের 24 তারিখ রাত্রে আমরা ক্যাম্প 1-এ যাব। রাত 3টের সময় রওনা দেব। সেই হিসেবে নিজেদের গিয়ার্স গোছানো, নিজেদের মানসিকভাবে তৈরি করা, কি নিতে হবে সেটা স্যাকে রাখা। 24 তারিখ তাড়াতাড়ি আমরা ডিনার করে টেন্টে ফিরলাম। ওয়েদারটা খারাপ ছিল, হাওয়া ছিল অল্প, মেঘ ছিল। একটা উত্তেজনার মধ্য দিয়েই শুতে গেলাম যে আজকে আমরা তাহলে ক্যাম্প 1-এ যাব। রাত্রে 2টোয় আমাদের এত হাওয়া এবং ক্লাউড দেখে আমরা ডিসিশন নিলাম ক্যাম্প 1-এ আমরা যাব না। আমাদের সঙ্গে যে কোরিয়ান টিমটার যাওয়ার কথা ছিল তারা রওনা দিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলায় 25 তারিখ ওয়েদার ভালো, আমরা ব্রেকফাস্ট করে খানিকটা হাঁটাহাঁটি করে 11:30 নাগাদ আমার বান্ধবী লিপিকার টেন্টে দুজনে এলাম। এসে আগের দিনের যেতে পারিনি, কিছুটা মন খারাপ নিয়ে কিছু কথা হচ্ছিল। 11:15 নাগাদ হঠাৎ টেন্টের মধ্যেই একটা কম্পন অনুভব করলাম। লিপিকাকে বললাম, দেখ ভূমিকম্প হচ্ছে। কিছু বোঝা আগেই আবার দুবার এমন নড়ে উঠলো, মনে হচ্ছে আমরা একটা কোথাও নৌকায় আছি, এবং এতটাই আতঙ্কিত হয়ে পড়লাম যে তাড়াতাড়ি আমরা টেন্টের বাইরে বেরোলাম এবং সঙ্গে সঙ্গে বীভৎস আওয়াজ। বুঝলাম যে এই কম্পনের জন্য, ভূমিকম্পের জন্যেই একটা অ্যাভালাঞ্চ হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা খম্বু আইসফলের দিকে তাকিয়ে আছি। সাধারণত অ্যাভালাঞ্চগুলো ম্যাক্সিমাম ওই দিক থেকে আসে। এইভাবে বলতে পারি যে মানসিক মৃত্যু আমার টেন্টের মধ্যেই হয়ে গেছিলো। এতটা কম্পন আমি জীবনে অনুভব করিনি, যার জন্য টেন্টের বাইরে বেরিয়ে একটা জুতো পরতে পেরেছি আর খানিকটা একটা গলিয়েছি। খম্বুর দিক থেকে কিছু আমরা পাইনি। গৌতমদা শুধু একবার বলল, পিছন ফিরে তাকা। পিছনে তাকিয়ে
প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে আমরা প্রত্যেকে দিশেহারা, কী করে যুঝবো এর সঙ্গে। লিপিকা, সবাই আমরা খুম্বু হাইস্কুলের দিকে দৌড় লাগালাম। লিপিকা চলে গেল, কেউ কাউকে তখন মানে যে যার মতো নিজেকে সেভ করো, সেই পজিশানে আমার মনে হয়নি। গৌতমদা চলতে গিয়ে একটুখানি পড়ে গেল, আমি পেছনে ছিলাম, আমি গৌতমদাকে তুলতে পারিনি, কারণ আমি তাহলে হয়তো উড়ে বেরিয়ে যাব অ্যাভালাঞ্চের সঙ্গে। অ্যাভালাঞ্চটা এসেছিল পুমুরির গা থেকে, আকাশ দেখা যাচ্ছে না। যখন পেছন ফিরে দেখলাম 50 মিটারও দূরে নেই অ্যাভালাঞ্চ, এবং অত বড় অ্যাভালাঞ্চ প্রথম দেখা। এবং একটা সময় মনে হচ্ছে আমি দিশেহারা, আমি কোন দিকে যাব জানি না, কাউকে দেখতে পাচ্ছি না। আমার পাশ থেকে একটা কোরিয়ান বন্ধুর শুধু আওয়াজ পেলাম, সুনিতা। আমি জানি আমি আর বাঁচব না, আমাকে অ্যাভালাঞ্চে আমার মৃত্যু। কোরিয়ান বন্ধুর ডাকে তার দিকে দৌড়ে গেলাম প্রাণপণে, এবং কান আর নাক আঙুল দিয়ে ঢেকে মাথাটাকে ছোট্ট একটা পাথরের নিচে, মানে মাথাটাকে জাস্ট সেভ করা, যে পাথরটা এসে মাথায় যেন না লাগে, এবং এইভাবে ঢাকা, মুখ দিয়ে কন্টিনিউ নিঃশ্বাস নেওয়া, ডাস্ট মুখ ভরে যাচ্ছে। জানি এটা কতক্ষণ চলবে, যত বড় অ্যাভালাঞ্চ আমি দেখেছি, যে এটা কতক্ষণ বরফটা পড়বে আমি জানি না। তো আমাকে এমন একটা সিচুয়েশান করতে হবে যে আমি কান আর নাকটা মুখ দিয়ে নিঃশ্বাস নেব, এবং একটা এয়ার গ্যাপ তৈরি করা, যে এর মধ্যে যদি অনেকটা পড়ে আমি যেন কিছুক্ষণ হলেও বেঁচে থাকতে পারি। এবং একটা সময় মনে হচ্ছে আমি মারা গেছি, পাশে কোরিয়ান বন্ধুর শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাচ্ছি, যে আমি মারা গেলে অন্তত সে আমাকে বলতে পারবে কাউকে যে এখানে একটা ডেড বডি আছে, বা সে রেস্কিউ করতে পারবে। কতক্ষণ চলেছে এরকম জানি না। লিপিকার আওয়াজ সুনিতা, কোরিয়ান বন্ধুর ডাক সুনিতা শুনতে পাচ্ছি, কিন্তু আমি কি বেঁচে আছি? সম্বিত ফিরে পেলাম, উঠে দাঁড়ালাম। অ্যাভালাঞ্চ বেস ক্যাম্প দেখলাম, বেস ক্যাম্প লন্ডভন্ড, 80% বেস ক্যাম্প একদম ধ্বংসের মুখে। আমাদের পেছনে যে আমাদের টেন্টের পেছনে যে কোরিয়ানদের টেন্ট ছিল, সব স্ম্যাশড, ধুলোয় মিশিয়ে দিয়েছে। যখন এক জায়গায় হলাম, আমি, লিপি, কোরিয়ান বন্ধু, গৌতমদা একে অপরকে জড়িয়ে শুধু বললাম, উই আর অ্যালাইভ, আমরা বেঁচে আছি। বেঁচে থাকার আনন্দ, বেঁচে থাকার অনুভূতি, মৃত্যুকে সামনে থেকে দেখা। আমরা যারা পাহাড়ে যাই তারা জানি যে প্রতিটা পদে বিপদ, এবং গত বছরও আমরা দেখেছি। গত বছরও 16 জন শেরপা 18ই এপ্রিল এক জায়গায় দাঁড়িয়ে মৃত্যুবরণ করে তুষার ধসের জন্য বা অ্যাভালাঞ্চের জন্য। গত বছর আমরা ফেরত এসেছিলাম, কিন্তু মৃত্যুকে এত কাছ থেকে দেখা এর আগে কোনো দিন দেখিনি। শুনেছি, অল্প অনুভব করেছি, আর মৃত্যুকে মনে হয় সামনে থেকে দেখার জন্যই বারবার যাই। কিন্তু এবার মনে হয়েছে সিদ্ধান্ত নিতে আমাদের 1 মিনিটও আমরা দেরি করিনি, যে আগে আমি সেফ যাই। বেস ক্যাম্প সেফ না, এইটুখানি বোধ আমার মধ্যে এসেছিল যে বেস ক্যাম্প যেইভাবে দুলেছে সেখানে থাকাটা কতটা নিরাপদ, বা এইভাবে থাকলে আরও বিপদের মাত্রা বাড়িয়ে দেওয়া, সেই হিসেব করেই। এবং আধ ঘন্টার মধ্যে আমাদের কাছে মেসেজ আসে বেস ক্যাম্প ছাড়ানো, আফটার শক চলবে। এটা কিছুটা ট্রমা, আতঙ্ক, মৃত্যুকে কাছ থেকে দেখা, সেই ট্রমা কাটানো, এবং মোটামুটি একটা ডিসিশন না। বেস ক্যাম্পকে যেই ধ্বংসলীলায় দেখেছি, যেটা কি আবার যাওয়া সম্ভব, রাস্তা কি ঠিক আছে। 5 মিনিটের মধ্যে সমস্ত এমার্জেন্সি জিনিসগুলো স্যাকে ঢুকিয়ে রওনা দিলাম গোরক্ষেপে। আস্তে আস্তে বেস ক্যাম্পের ধ্বংসলীলা দেখলাম। কোথাও ক্র্যাম্পন পড়ে আছে, ক্যামেরা পড়ে আছে, আমাদের টেন্টগুলো ছিন্ন ভিন্ন। এই দেখে গোরক্ষেপে এলাম, আমরা কি সেফ? এই একটা প্রশ্ন চিহ্ন নিয়ে মোটামুটি একটা ডিসিশন নিয়েছিলাম, আগে সেফ রিটার্ন। পাহাড়ের জায়গায় থাকবে। প্রত্যেকবারই গত বছরও মনে হয়েছিল, বা কোনো দুর্ঘটনা, কোনো কিছুই যদি নেগেটিভ কিছু পাই, আমাদের সবসময় একটা কথা ছিল যে যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। এবার মনে হলো এভারেস্ট চায় না, গত বছরও তাই মনে হয়েছিল যে আমরা যাই, তার জন্য সে রিটার্ন করছি আমরা, সে চাইছে না বলে এই লীলা আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় নিজেরা যদি সেফ থাকি, এটা আমি যখন প্রথম রক ক্লাইম্বিংয়ে গেছিলাম, আমাদের স্যাররা বলতেন যে নিজে বেঁচে থাকলে পাহাড়ের জায়গায় থাকবে, নিজেরা সেফ রিটার্ন করলে আমি একবার কেন 10 বার চেষ্টাতেও যেতে পারবো। সঙ্গে থাকে আমাদের শেরপা বন্ধুরা, তাদের কথাও মাথায় রাখতে হয়। আমরা যাই আমাদের হবি, প্যাশন, তারা যায় পেটের দায়, তাদের প্রতিও আমাদের কিছু
কর্তব্য থাকে সেফ রিটার্ন। আমি সেখানে হয়তো জেদ করতে পারতাম, হ্যাঁ আমি থাকবো, আমি যাব, কিন্তু পরিস্থিতি দেখতে হবে, নেচার কি চাইছে উপলব্ধি করতে হবে, সেই মতন ডিসিশন নেওয়াটাই আমার মনে হয় ঠিক। নেচারের সঙ্গে জবরদস্তি করা যায় না, কারণ সে নেয় তাই আমরা যেতে পারি। গত বছর 16 জন শেরপার মৃত্যু দেখা, এবছর বেস ক্যাম্পের মৃত্যুর মিছিল দেখা, সবটা নিয়ে একটা জায়গা থেকে বলতে পারি আক্ষেপের কোনো জায়গা আমার নেই যে আমি মাউন্ট এভারেস্টকে ছুঁতে পারলাম না। একটা সময় সবসময় মনে হয়েছে যে আমরা যাদেরকে যাদের সাহায্যে আমরা যাই, তারাও তো একটা ফ্যামিলি মেম্বার। আমি যেমন আমার ফ্যামিলির কথা চিন্তা করছি, তারাও তো একটা ফ্যামিলি থেকে এসছে। গত বছরও মনে হয়েছিল যে হ্যাঁ সত্যি তাদের তো ফ্যামিলি আছে। এই বছর তো আরও বেশি করে, যখন শুনলাম পুরো নেপাল কেঁপে উঠেছে, তখন বারবার মনে হয়েছিল যে তাদের ফ্যামিলিরা কিভাবে আছে। আমরা তো ভালো আছি একটা জায়গায়, আমরা ওভারকাম করে এসেছি, কিন্তু তাদের ফ্যামিলিরা কিভাবে আছে। প্রত্যেকের কাছে শুনলাম যে কাঠমান্ডু থাকা অবস্থাতেই তারা টেন্টে আছে, টেন্টে রাত কাটাচ্ছে। এবং আমার মনে হয় যে পাহাড়টাই সব না, সবটা মিলেই পাহাড়ের শেরপা যারা আমাদের খুব কাছের বন্ধু, তাদের দিকেও আমাদের মনে হয় দেখা উচিত যে তাদেরও ফ্যামিলি আছে। সবসময় পয়সার দিকে তাকালে হবে না। এই বছরও প্রচুর টাকা আমাদের লেগেছে 2 বছরে, কিন্তু তারপরেও বলবো যে আমরা একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটাই একটা সাহায্য। আমার কাছে সবটা মিলেই মাউন্টেনিয়ারিং মানে লোকাল কাস্টমস, লোকাল পিপল, প্রত্যেকটা বাঁকে দেখা, নদীকে দেখা, সবটা মিলেই মাউন্টেনিয়ারিং। মানেই পিক ক্লাইম্বিং করতেই হবে, এটা আমার মনে হয় না। অনেক সৌন্দর্য আছে, পিকের মাথার সৌন্দর্য তো অপূর্ব, অতুলনীয়। সেটা বাদ দিয়েও পাহাড়ে যাওয়া যায়। পাহাড়ের লোক, পাহাড়ের ঘর, পাহাড়ের ফুল, পাহাড়ের গাছ, পাহাড়ের প্রজাপতি, সব দেখার জন্য। অনেক সময় হয় আমরা এরকম হয়েছে এক্সপিডিশনে যেতে পারিনি দীর্ঘদিন, কিন্তু কখনো মনে হয়নি যে অভিযানে যেতে পারিনি, কারণ দীর্ঘ 9 বছর আমি ডিটাচে ছিলাম। কিন্তু প্রতি বছর পাহাড়ে গেছি ফ্যামিলি নিয়ে, তার সৌন্দর্যকে উপভোগ করার জন্য। মেঘের মধ্যে চলা, ঝর্ণার আওয়াজ শোনা, ফুল দেখা, এর টানেও পাহাড়ে যাওয়া যেতে পারে। আমি ছোট থেকেই পাহাড়ে যাই। প্রথমে রক ক্লাইম্বিং দিয়ে শুরু, তারপর আস্তে আস্তে মাউন্টেনিয়ারিং কোর্স করা। তখন আমাকে আমার বাড়ির লোক প্রচুর, আমার বাবা মা দাদা দিদি সবাই খুব সাপোর্ট করতো যে আমি যাই, একটু অন্যরকম কিছু করি। তাদেরও ভালো লাগতো যে আমার মেয়ে বা আমার বোন পাহাড়ে যায়। তারা যেমন আমাকে রেসপেক্ট দিত, আমারও তাদের প্রতি রেসপেক্ট ছিল। তারপরে বিয়ের পর যখন মা হই, পাহাড়ের নেশা, অ্যাডভেঞ্চারের নেশা কখনো থমকে যায় না, চাপা পড়ে, কিন্তু একসময় সে বেরিয়ে আসবেই। দীর্ঘ 9 বছর ডিটাচ থাকার পর যখন আমি আবার পাহাড়ে যাওয়া শুরু করি, বিশেষ করে মাউন্টেনিয়ারিং, সবার প্রথম আমার ছেলে তখন 6 বছর বয়স। সবার আগে আমি যখন ওকে জিজ্ঞাসা করি হ্যাঁ রে যাবো, ও আমাকে একদম এক কথা বলেছিল, হ্যাঁ তুমি যাও, আমার কোনো অসুবিধা হবে না। মাউন্টেনিয়ারিং মানে 1 মাস, হিমালয়ে 1 মাস একটা এক্সপিডিশনের জন্য লাগে। বাড়ির হাজব্যান্ডের তো সাপোর্ট আছে, তো তারা আমাকে ভীষণ সাপোর্ট করে যে আমি পাহাড়ে যাই। অ্যাজ এ মাদার আমারও কিছু দায়িত্ব থাকে তাদের প্রতি। তারা যেমন আমাকে সাপোর্ট করে, সেই বেস ক্যাম্পে আর্থকোয়েক এবং অ্যাভালাঞ্চ ফেস করার পর আমারও মনে হয়েছে যে আমারও খুব তাড়াতাড়ি ফ্যামিলির কাছে ফেরা উচিত, যারা আমার জন্য আমার ফেরার দিকে তাকিয়ে আছে, সেফ রিটার্নের দিকে। বিপদ সব জায়গায় হতে পারে, সেটা এখানেও এবং পাহাড়ে। তা বলে পাহাড়ে যাব না, ঘরে থাকবো, এরকম ভাবারও কিছু নেই। বরঞ্চ সেই সিচুয়েশান থেকে আমরা কিভাবে নিজেরা উদ্ধার হব, অন্যদের উদ্ধার করতে পারবো, সেটা ভাবা উচিত। সেটার দিকে লক্ষ্য দেওয়া উচিত।
এবং এইটা যদি হতে পারে সে তার বাড়িতে ফিরেও বিভিন্ন সিচুয়েশানে সে রিকভারি করতে পারবে, চটজলদি ডিসিশান নিতে পারবে কি করা উচিত। যেহেতু এগুলো আমরা খুব নেচারের কাছ থেকে পাই এবং সেখানে আমাকে হেল্প করার কেউ নেই, নিজেরটা নিজেকেই করতে হবে, সেই জিনিসটা কিন্তু ব্যক্তিগত লাইফে ফ্যামিলিতে এসে ভীষণ ভীষণ কাজে লাগে। আগামী বছর ক্লাইম্বিং, পাহাড়ে যাওয়া সবটা নিয়ে একটা আলোচনা চলছে সব দিকেই। আমার কাছে যদি কেউ জানতে চায় যে আমি কি ভাবছি এভারেস্ট নিয়ে, সেটা এক্ষুনি আমি কোনো ডিসিশান নিইনি, সবটাই সময়ের ওপর ছেড়ে দিয়েছি। হ্যাঁ নয় এখন আমি নেই, সময় কথা বলবে। একটা কথা বললাম না, অ্যাডভেঞ্চারের নেশা চেপে রাখা যায় না, তো এটা সময়ের ওপরই ছেড়ে দিলাম, দেখা যাক কি হয়। আমরা শুনতে পাচ্ছি বা পেপারে পড়ছি যে নেপাল এবং হিমালয়া সেফ না এখন, কিন্তু আমরা তো নেচারেরই অঙ্গ, আমরা কি বলতে পারি যে আমরা এখানে সেফ? নেচার বা যে কোনো ডিজাস্টার কীভাবে আসবে আমরা কেউ জানি না। তো এইভাবে ভাবার কিছু নেই যে নেপাল বা হিমালয়া সেফ না, এভাবে এরকম ভাবার মনে হয় জায়গা নেই। আমরা যারা ট্রেকার, মাউন্টেনিয়ার বা এমনি জেনারেল ট্যুরিস্ট, যারা আমরা কাঠমান্ডু বা নেপাল শহরকে দেখতে যাই, তো চলুন আবার যাই, আপনারা সবাই আবার চলুন। আমার মনে হয় যে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আস্তে আস্তে নেপাল আমাদের সাহায্যে, ইনডাইরেক্ট, আমরা হয়তো সোজাসুজি সাহায্য করতে পারবো না পার্সোনালি, কিন্তু আমরা যদি তাকে সেখানে যাই, দেখি, সেভাবেও কিন্তু আমরা নেপালকে সাহায্য করতে পারি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আবার নেপালমুখী হন, নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এইভাবে অনেক অনেক সাহায্য করতে পারি আমরা। আমাদের কাছে হয়তো এটা খুব সামান্য, কিন্তু তাদের কাছে এটা একটা বিশাল বিশাল বড়। চলুন আমরা আবার নেপালকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, আবার নেপালে যাই, আবার নেপালের সুন্দর সুন্দর ট্রেক রুট আছে, ট্রেকিং করি, মাউন্টেনিয়ারিং করি। বাড়ির লোকেদের কাছে, বন্ধুবান্ধবের কাছে, যারা আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদেরকে ভালোবাসে, তাদের কাছে সেফ রিটার্ন করি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ধন্যবাদ।